আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আমরা সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি, আজকেও করব সেই আলোচনা। তবে আজকে একটু বিশেষ গুরুত্ব দিতে চাই তারুণ্য নির্ভর এখনকার রাজনীতি। আমরা আজকে শিরোনাম নির্ধারণ করেছি ছাত্র জনতা আমি নই আমরা। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে আমরা শুরুতে একটু পরিচিত হইনি। ডান দিক থেকে শুরু করছি। জনাব এম এ রাজ্জাক সুমন, বিএনপি নেতা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এবং এরপরে রয়েছেন জনাব আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব হাসিব আল ইসলাম, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনাকেও স্বাগত আজকের আলোচনায়। জনাব হাসিব আল ইসলাম, একটু আপনাকে দিয়েই শুরু করছি আলোচনা। আজকে আমরা তারুণ্য নির্ভর যে রাজনীতির কথা বলছিলাম, একটি বিষয় হচ্ছে যে আসলে এখন আন্দোলনে আপনারা সফল হয়েছেন, এখন নানান বিষয় সামনে আসছে, কারা এর পেছনে, কারা সামনে ছিল, কারা সমন্বয়ক, সব মিলে আসছে। আওয়ামী লীগ শুরু থেকে একটু অভিযোগ করে আসছিল যখন আপনারা জুলাই আন্দোলন করছিলেন যে এই আন্দোলন করছে আসলে জামাত শিবির, সেই এবং সাধারণ মানুষ সেখানে ব্যবহৃত হয়েছে। আমরা দেখলাম এখন আপনাদের যে সমন্বয়কের মধ্যে থেকে যারা সমন্বয়ক না হলেও যে অন্যতম প্রভাবক বা ভূমিকা পালন করেছেন, তিনি দাবি করলেন যে তিনি এখন শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তার মানে কি? এবং আরেকটি বিষয়, আপনাদের আরেকজন সমন্বয়ক আব্দুল কাদের, তিনি বলছেন ৯ দফার যে প্রণয়ন এবং প্রচারের ক্ষেত্রে শিবিরের একটি বড় ভূমিকা ছিল। তার মানে কি আসলে আপনারা ব্যবহৃত হয়েছেন জেনে, নাকি আসলে না জেনেই আপনারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন? কি দেখুন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে সেখানে সাধারণ শিক্ষার্থীরা তো ছিলই, সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে কিন্তু বাংলাদেশের সকল ঘরানা, সকল মতের, সকল মানুষ কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পেয়েছি যে কি ছাত্র জনতার একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই আন্দোলনটা ছিল কিন্তু মূলত কোটা সংস্কার আন্দোলন। যখন শিক্ষার্থীরা কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলন করতেছিল, আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী তাদের পুলিশকে ব্যবহার করে, তাদের পেট্রোয়া বাহিনীকে ব্যবহার করে যখন ছাত্রদের ওপর নৃশংস হামলা চালাচ্ছিল, গণহত্যা চালাচ্ছিল, তখন কিন্তু বাংলাদেশের ডানপন্থী, বামপন্থী থেকে শুরু করে ইসলামপন্থী, প্রগতিশীল সবাই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। সুতরাং এই আন্দোলনটা ছিল ছাত্র জনতা সবার আন্দোলন। এই আন্দোলনটা কোনো একক ব্যক্তিগত কোনো আন্দোলন না, কিংবা কোনো গোষ্ঠীর আন্দোলনটা না, গোষ্ঠীগত আন্দোলন নয়। এই আন্দোলন হচ্ছে বাংলাদেশের প্রত্যেক মুক্তিকামী ছাত্র জনতার আন্দোলন। কেননা বাংলাদেশের এই ফ্যাসিস্ট হাসিনা গত 15 বছর যেইভাবে মানুষের উপর নির্যাতন চালিয়েছে, পলিটিক্যাল অর্গানাইজেশনের নেতাকর্মীদের উপর আমরা দেখেছি মিথ্যা মামলা দিয়েছে, তাদেরকে হয়রানি করেছে, অনেককে ক্রস ফায়ার করে মেরে ফেলেছে। এই যে একটা সম্মিলিত ক্ষোভ ছিল, এই সম্মিলিত ক্ষোভের কিন্তু আমরা একটা বিস্ফোরণ কিন্তু এই আন্দোলনের মধ্যে আমরা দেখতে পেয়েছি। সুতরাং এই আন্দোলন কোনো একটা ব্যক্তি কিংবা গোষ্ঠীর আন্দোলন নয়, এই আন্দোলনটা গোটা বাংলাদেশের সকল শ্রেণীর, সকল পেশার, সকল দল মতের আন্দোলন কিন্তু ছিল এটা। এখন আপনি যে কথাটাগুলো বলছেন যে আসলে আওয়ামী লীগ অভিযোগ করে আসছে, আসলে গত 15 বছরে আওয়ামী লীগ আসলে তার বিরুদ্ধে কথা বললেই যুদ্ধ অপরাধী, পাকিস্তানি প্রেতাত্মা, এই যে জামাত শিবির, জামাত বিএনপি, এইগুলো ছিল হচ্ছে তার তার আন্দোলনকে দমানোর একটা ভাষা তারা ব্যবহার করছিলেন। যখন এই আন্দোলনটা শুরু হয়েছিল তখন কিন্তু কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হয়েছিল। যখন জুন মাসে আন্দোলনটা শুরু হয়েছিল তখন কিন্তু কোনো রাজনৈতিক দল কিন্তু শুরুতেই সমর্থন দেয়নি। কেন সমর্থন দেয়নি? কারণ হচ্ছে আওয়ামী লীগের একটা উদ্দেশ্যই ছিল কোনো একটা যৌক্তিক দাবিতে দাঁড়ালেই তাকে জামাত বিএনপি বানিয়ে দেওয়া, তাকে রাজাকার বানিয়ে দেওয়া, পরবর্তীতে সেটাই হয়েছে, পাকিস্তানি প্রেতাত্মা বানিয়ে দেওয়া। এসব কিন্তু ছিল আওয়ামী লীগের যেই নির্যাতন করা হয়েছে, যেই ফ্যাসিবাদী ব্যবস্থাটা কায়েম করা হয়েছে, সেগুলোর হাতিয়ার এবং স্লোগান কিন্তু এগুলো ছিল। এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে যখন জুলাইতে, যখন হচ্ছে 15ই জুলাই রাজাকার স্লোগানের বিপরীতে যখন আমরা অবস্থান নিয়েছি, আমরা যখন রাজাকার স্লোগান দিলাম, যেমন এই স্লোগানটাকে আমরা তারা যে ট্যাগিংটা করেছিল, যে ফ্যাসিস্ট হাসিনা, সেই ট্যাগিংটার বিরুদ্ধে যখন আমরা স্লোগানটা দিলাম, এরপরে কিন্তু বাংলাদেশের ছাত্ররা কিন্তু সর্বশেষ ছাত্ররা কিন্তু নেমে এসেছে। এরপরে যখন 15 তারিখে ছাত্রলীগের গুন্ডারা যখন আমাদের বোনদেরকে পেটালো, এরপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সম্মিলিতভাবে সন্ত্রাসী ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে। এরপর যখন 17 জুলাই আমরা ক্যাম্পাসে আন্দোলন করছিলাম, তখন কিন্তু আমাদের উপরে গুলি চালিয়ে, টিয়ার গ্যাস, হলের রুমগুলোতে টিয়ার গ্যাস চালিয়ে আমাদেরকে ক্যাম্পাস ছাড়া করা হয়েছে। তখন আমরা আমাদের স্লোগানে বলেছিলাম বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। এরপরই জামাত, বিএনপি, বামপন্থী সকলের মতাদর্শের বাইরে রেখে দেশের জন্য সকল মানুষ নেমে এসেছে। এখন যদি আমি বলি যে অমুক দলের এতজন শহীদ, তমুক দলের এতজন শহীদ, কেউ আসলে তার রাজনৈতিক ব্যানার নিয়ে আন্দোলনে আসেনি।
তারা এসেছে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিশ্চিত করতে এবং ফ্যাসিস্ট হাসিনার পতন নিশ্চিত করতে। দল মত তার দলীয় ব্যানার ভুলে গিয়ে তারপরে এই আন্দোলনে যোগদান করেছে। সুতরাং এই আন্দোলনটা কোনো ব্যক্তির কিংবা গোষ্ঠীর আন্দোলন না, এই আন্দোলনটা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের, সকল মতাদর্শের মানুষের এবং সাধারণ ছাত্র জনতার এই আন্দোলন। কিন্তু এখন আপনি যে কথাটা বললেন যে সেটা হচ্ছে যে শিবিরের সভাপতি সমন্বয়ক, আসলে আমরা ব্যাপারটা ক্লিয়ার করি। তিনি সমন্বয়ক ছিলেন না, বাট কিন্তু সবার সাথে তিনি সমন্বয় করছিলেন, সেটা আমরাও জানতাম গণমাধ্যম কর্মী হিসেবে। আমি যেটা বলি সেটা হচ্ছে যে তিনি কিন্তু আমাদের তালিকাভুক্ত সমন্বয়ক ছিলেন না। এখন যখন আন্দোলনে আমাদের উপরে গণহত্যা চালানো হচ্ছে, আমাদেরকে পেলেই মেরে ফেলা হচ্ছে, ডিবি অফিসে তুলে নিয়ে নির্যাতন করা হচ্ছে, কাউকে ডিজিএফআই দিয়ে তাদের উপরে মানসিক শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে, তখন আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র দল বলেন, বামপন্থী অর্গানাইজেশন বলেন, বিএনপি বলেন, সকলের সাথে আমাদের আলোচনা করতে হয়েছে এবং এই আলোচনাটা জরুরি ছিল। আমরা পূর্বে কেন আলোচনা করতে পারিনি? কেননা পূর্বেই যদি একটা রাজনৈতিক ট্যাগিং দেওয়া যেত, আমাদের আন্দোলনটা শুরু হওয়ার আগেই দমিয়ে ফেলা যেত। এজন্য আমরা শুরুতে রাজনৈতিক দলগুলোর সাথে প্রকাশ্যে তাদের সাথে যোগাযোগ করিনি। কিন্তু যখন আমরা দেখেছি যে আমাদের উপরে এইভাবে নির্যাতন চালানো হচ্ছে, তখন কিন্তু শুধু শিবির না, ছাত্র দল, আপনি যেটি বলছিলেন যে পরে সবগুলো দল সমর্থন দিয়েছে, ছাত্র দল সেটি ঘোষণা দিয়ে বলেছে যে আপনাদের আন্দোলনের সাথে তারা আছে, কিন্তু তাদের ব্যানার নিয়ে নেই। কিন্তু শিবিরের অবস্থান তো তারা শুরু থেকে আপনাদের এই আন্দোলনের সাথে আছে, কিন্তু তারা যেহেতু তাদের পরিচয়টাই গোপন ছিল, ফলে সাধারণ মানুষ সেটি বুঝতে পারে। আমি যেটি বলতে চাচ্ছি, দেখেন এখানে শিবিরের যে সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন, কিন্তু শুরুতে তাদেরকে ছাত্রলীগের, তারা কিন্তু হলের মধ্যেই ছিল, ছাত্রলীগই তাদেরকে চিনতে পারেনি। গোয়েন্দা সংস্থা, এতগুলো গোয়েন্দা সংস্থা ছিল, গোয়েন্দা সংস্থার লোকজনই তাদেরকে বের করতে পারেনি। সেই জায়গায় সে যে শিবিরের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক, সেটা তো আমার পক্ষে চেনাটা সম্ভব ছিল না। সে তার কাছে আমরা দেখেছি তার শিক্ষা, তার মানে এমন তো হতেও পারে যে আপনারা তাদের এজেন্ডার ক্ষেত্রেও এক ধরনের ইনফ্লুয়েন্স হয়েছে। এটা গণমানুষের এজেন্ডা। এই শেখ হাসিনার পতন নিশ্চিত করা, ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা, এটা শুধু শিবিরের এজেন্ডা না, এটা বাংলাদেশের গণমানুষের এজেন্ডা ছিল। আপনাদের শুরুতেই এজেন্ডা ছিল যে শেখ হাসিনার পতন নিশ্চিত করা, নাকি শুরুতে শেখ হাসিনার পতন নিশ্চিত ছিল না? আমরা চেয়েছিলাম কোটা সংস্কার, কিন্তু আমরা যখন বুঝতে পেরেছি যে শুধু কোটা সংস্কার দিয়ে আসলে এর মধ্যে থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। 18 সালে আমাদেরকে একবার মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে, 18 সালে আমাদেরকে একটা পরিপত্র দিয়ে মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। 24 সালে আমরা আন্দোলন করতে গেছিলাম, আমাদের আন্দোলনের উপরে আমাদের শিক্ষার্থীদের উপর গণহত্যা চালানো হয়েছে। সুতরাং আমরা মনে করেছি যে এই মুহূর্তে রাষ্ট্র সংস্কার দরকার এবং শেখ হাসিনার পতন দরকার। এজন্য আমরা শেখ হাসিনার পতন আন্দোলনের এই টপিকটা নিয়ে আমি আরেকটু জানতে চাইবো, তবে আমি একটু সেজন্য আপনাকে আরেকটু পরে আমি সময় দিচ্ছি। একটু যেতে চাই রুবেল ভাইয়ের কাছ থেকে, একটু আসে জনাব আবুল হাসান রুবেল, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে প্রধান উপদেষ্টা আজকে নয় গতকালকে তিনি মাস্টার মাইন্ড হিসেবে একজনকে পরিচয় করিয়ে দিলেন, এবং আমি জানতে চাচ্ছি যে আপনারা এই আন্দোলনের সাথে শুরু থেকেই আছেন বা ছিলেন, এখনও আছেন। এই মাস্টার মাইন্ডকে আপনারা কতদিন ধরে চিনেন, অর্থাৎ মাহফুজ আলমকে কতদিন ধরে, এবং তিনি যে নেতৃত্ব দিচ্ছেন এটা আমরা পরে জানলাম, আসলে একটু আপনার কাছ থেকে জানতে চাইছি। প্রথমত মাহফুজ আলমকে আমি আগে থেকে চিনি মানে হচ্ছে যে এটা আন্দোলনের আগে থেকে চিনি। আসলে বিভিন্ন ধরনের মানে পাঠচক্র ইয়েতে দেখা হয়েছে বা কথা হয়েছে, আমার সঙ্গে খুব বেশি কথা হয়েছে এরকম না, কিন্তু দেখা হয়েছে। যদিও বলা হয় একসময় সে গণসংহতি আন্দোলনের সঙ্গে সেভাবে ছিল না, কিন্তু আমরা চিনি আর কি তাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা চেনার সঙ্গে আসলে এটার সম্পর্কটা খুব কম। আমি বলি যে আসলে আন্দোলনটা যেভাবে হয়েছে সেটার ভেতরে আপনি ধরেন এক একটা স্তর আছে। প্রথমত আন্দোলনটা আসলে কোটা সংস্কার বিষয়ে হয়েছে, বৈষম্য বিরোধী নামে যেটা শুরু হয়েছে, সে আন্দোলনটা একটা পর্যায়ে যখন আসলে বিপুল পরিমাণে জনগণের মানে ছাত্রদের প্রথমত শুরু হয়েছে, ছাত্রদের হত্যা করা দিয়ে। ধরেন আবু সাইদের হত্যাকাণ্ডের পরে আসলে পুরো ঘটনাটা অন্য জায়গায় চলে গেছে। তখন এটার ভেতরে যে মানুষের আবেগীয় বন্ধন তৈরি হয়েছে। ধরেন আন্দোলনের আর একটা গুরুত্বপূর্ণ পার্ট আমরা মাঝে মধ্যে মিস করে যাই, যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এমন নির্যাতন চালানো হলো যে তারা আসলে হলে থাকতে পারছে না, হল থেকে বের করে দেওয়া হচ্ছে, এবং তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নেমে এসছে। তারপরে দেখেন এর পরের ফেজ আপনি দেখবেন যে রিক্সাওয়ালা থেকে শুরু করে এখানকার যে শ্রমিক, এখানকার যে তারা সবাই এটার ভিতরে নানানভাবে ঢুকে পড়েছে। ধরেন কেউ আছে যে হয়তো কি বলে একটা সিঙ্গাড়া বিক্রি করছে, সে সিঙ্গাড়া ফ্রি দিয়ে দিচ্ছে। কেউ একজন হয়তো শশা বিক্রি করে, তো শশা ফ্রি দিয়ে দিচ্ছে। আমি নিজে এরকম লোকের কাছ থেকে পানি নিয়েছি, আমাকে পানি দিয়েছে। এরকমভাবে সমস্ত ধরনের মানুষই কিন্তু আসলে এটার ভেতরে যুক্ত হয়ে গেছে। ফলে এটা শেষ পর্যন্ত গিয়ে একটা ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে। এবং এইটার একটা গুরুত্বপূর্ণ দিক ছিল হচ্ছে এটা, যে এইটাকে আপনি নির্দিষ্ট একজনকে
চিহ্নিত করে আসলে এই আন্দোলনকে আপনি দমাতে পারছেন না। এর অনেকগুলো, একটা সেন্টারকে আপনি দুর্বল করছেন, তার একটা সেন্টার গড়ে উঠছে। অর্থাৎ জনগণের একটা স্বতঃস্ফূর্ত বিকাশ আপনি দেখতে পাচ্ছেন এবং আন্দোলনেরও একটা বিকাশ আপনি দেখতে পাচ্ছেন। এক একটা পর্যায়ে আন্দোলন যেমন নতুন নতুন চেহারা নিচ্ছে, একটা পর্যায়ে নতুন নতুন নেতৃত্বও গড়ে উঠছে এবং এই নেতৃত্বের জায়গা থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন জন গড়ে উঠছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই হয় যে আমরা মানে আমি বলি যে কোনো একটা আন্দোলনের ভেতরে ধরেন তার কি বলে যে কর্মসূচি ঠিক করার ক্ষেত্রে, তার ভাষা ঠিক করার ক্ষেত্রে অনেকের ভূমিকা থাকে। আমরা অতীতে এরকম আন্দোলন করেছি যে আসলে আমিও এরকম আন্দোলনে ছিলাম যেখানে আমি হয়তো সামনে ওইভাবে যাইনি, কিন্তু আমি এই ধরনের কর্মসূচি কি হবে, কিভাবে আসলে এই একটা স্ট্র্যাটেজি হবে, এগুলো ঠিক করেছি, ভাষাটা কিরকম হলে ভালো হয় সেটা ঠিক করেছি। এইরকম রোল সবসময় কেউ না কেউ পালন করেন বা অনেকে মিলে পালন করেন। এইটার ভেতরে আমি আসলে ওইভাবে মাস্টার মাইন্ড কথাটা আমার কাছে খুব পছন্দের কথা না, কারণ এই মাস্টার মাইন্ড বলার সাথে আসলে একটা পুরনো জায়গা তৈরি হয়। পুরনো জায়গা তৈরি হয় হচ্ছে যে আমাদের 1971 সালের ইতিহাসটা আমাদের মনে আছে যে 1971 সালে এদেশের সাধারণ মানুষ, সকল মানুষ যুদ্ধ করেছে, কিন্তু কোনো একটা বিশেষ গোষ্ঠীর পকেটে আসলে তার ফলাফলটা চলে গেছে এবং এটা চলে গেছে তার কাছে সমস্ত কৃতিত্ব দিয়ে দেওয়ার ফলে। এমনও ইতিহাস রচনা করা হয়েছে যেটা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ না। এরকম জায়গা থেকেও এই বিষয়টা তৈরি হয় যে এই জায়গা থেকে আসলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে এই যে বাকশাল কায়েম হয় শেষ পর্যন্ত। ফলে এইটার বিপদ কি সেটা কিন্তু বাংলাদেশ একবার দেখে ফেলছে। ফলে এই ধরনের কোন জিনিস নতুন করে আবার আমাদের সামনে আসুক, এটা আমার কাছে খুব বেশি মানে কাঙ্ক্ষিত না, বরং অনেক বেশি কাঙ্ক্ষিত হচ্ছে যে আমরা একটা কালেক্টিভ মাস্টারমাইন্ড, বাংলাদেশের জনগণ একটা কালেক্টিভ মাস্টারমাইন্ড। আপনি তো বঙ্গবন্ধুর কথা বলছিলেন, কিন্তু এটিও তো সত্য যে স্বাধীনতা যুদ্ধ তার নেতৃত্বে হয়েছে। আমি যদি এই টপিকে আজকে আলোচনার জন্য আমি এখন ধরেন এই টপিকে আমি ডিটেইলে যেতে পারি। তার ভেতরে দোদুল্যমানতা ছিল, জনগণের ভূমিকা অনেকখানি অগ্রসর ছিল, তার ফলে তিনি যেতেও অনেকখানি বাধ্য হয়েছেন। তারপরে তার খুব ঘনিষ্ঠ সহকর্মীদের বর্ণনা এবং মানে যে ইতিহাস রচিত হয়েছে তার ভেতরকার পার্থক্য আছে, এগুলো নিয়ে অনেক তর্ক। এখনকার যে এই আন্দোলনের যে ত্যাগ নিয়ে বাকি সবাই, আপনারা বা ছাত্রদল বা শিক্ষার্থীরা যে ত্যাগের দাবি করেন বা ত্যাগের প্রেক্ষিতে আন্দোলন সফল হয়েছে, তার জীবনেও তো অনেক বড় ত্যাগ রয়েছে। তিনি জীবনে একটি বড় অংশ আন্দোলন করতে গিয়ে জেলে কাটিয়েছেন। আমি বলছি না যে নাই, আমি বলছি না যে তিনি গুরুত্বপূর্ণ না, আমি বলছি এইটা যে তাকে এককভাবে সকল কৃতিত্বের যে দাবিদার করা হয়েছে এইটা বাংলাদেশের জন্য ভালো হয় নাই। এককভাবে সকল কৃতিত্বের দাবিদার যে কেউ হয়ে উঠলেই এটা বিপদের কারণ হতে পারে। আবার আপনার কাছে ফিরবো, একটু যেতে চাই জনাব এম এ রাজ্জাক সুমন, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে একটি বিষয় যেটি দেখে শিক্ষার্থীদের বক্তব্য বা যারা রয়েছেন তাদের এখনকার যে কথা শুনে মনে হচ্ছে তারা সবাইকে নিয়ে আগাতে চায় বা সংস্কারের পথে আগাতে চায়, যে ফ্যাসিজম গড়ে উঠেছে সেটিকে আগে সংস্কার করে তারপরে নির্বাচনের পথে হাঁটতে চায়। কিন্তু বিএনপি বরাবরই নির্বাচনের দিকে একটু বেশি জোর দিচ্ছেন। সেটি কি এমন যে বিএনপি এখন জেনে গেছে এই সময় ভোট হলে বিএনপি পাল্লা অনেক ভারী জিতে যাবে, সেজন্য বিএনপি একাই চলতে চায়? বিষয়টা এমন কিনা? বিষয়টা অবশ্যই এমন নয়। আমি আপনাদের সাবজেক্টে তাই আবার একটু ফিরে আসি। আমি এবং আমরা আসলে বাংলাদেশের ডিভাইডেড অ্যান্ড রুলসটা যেটা তৈরি হয়েছে, কিন্তু এটা কিন্তু আসলে এই শব্দ দুটো থেকেই। যতক্ষণ পর্যন্ত আমার দেশ, আমার বাবার দেশ, আমি করেছি, এই কথাগুলো ছিল, সেটার যে পরিণতি আমরা দেখেছি, সেই পরিণতির আজকে ক্রেডিট নেওয়ার জন্য কেন জানি মনে হচ্ছে কেউ কেউ অগ্রসর হচ্ছে। এটা আমি বিএনপির পক্ষ থেকে এতটুকু বলতে পারি, অন্য আর যে কেউ যেভাবে নিতে চাক, আমি পার্সোনালি এখানে একটু পার্সোনাল কারণ এটা পরিবার চলে আসে। কারণ এই আন্দোলনে না শুধু বিএনপি, জামাত, গণসংহতি, ছাত্র সমাজ, সাধারণ জনতা না, আসলে পরিবার সম্পৃক্ত ছিল। এখানে কেউ আসছে না। যেমন আমি কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম 16 জুলাইয়ে যে আমি একজন গর্বিত এই প্রজন্মের মুক্তিযোদ্ধার পিতা। এইটা সম্ভবত 20 কি 25টা গ্রুপে শেয়ার হয়ে গিয়েছিল। আর আমি কখনো ফেসবুকে পোস্ট দিয়ে না ওইটার কাউন্টিংয়ে থাকি না বা দেখি না, এটা হয়তো আমার একটা বাজে অভ্যাসও হতে পারে। এরপরে আমাকে যে কোনো একটা এজেন্সি থেকে ফোন করে জানানো হলো যে আপনি পলিটিক্স করেন ঠিক আছে, আপনি তো আপনার ফ্যামিলিকে বিপদে ফেলে দিচ্ছেন। আমি বললাম কেন? তো আপনার ছেলে যে এই আন্দোলনের সাথে জড়িত এটা তো আপনি প্রকাশ করে দিলেন।
তা বললাম হ্যাঁ, এটা তো লুকানোর কিছু নাই, আমি লুকাতে যাব কেন, বরঞ্চ আমার কাছে এটা ভালো লাগছে, কারণ আমি এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেদের প্রতি তো অবশ্যই, কারণ আমি ওই এডুকেশনেই ছাত্র, সেটা একরকম ছিল। বাট ভাই যেটা বললেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে অ্যাক্টিভিটিস, সেটাতে আমি আসলে সত্যিকার অর্থে অনেক আশ্চর্য হয়েছে। অবশ্য আগে যেরকম আশ্চর্য হতাম এখন অতটা হই না, কারণ নিরাপদ সড়ক আন্দোলন এবং পূর্বের কোঠা সংস্কার আন্দোলনে এই বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিসও কিন্তু মনে রাখার মতো ছিল, এবং সেই অ্যাক্টিভিটিসটারই প্র্যাকটিসটা কিন্তু এবার কাজে লেগেছে। এখন হয়তো ওই জায়গায় আমার ছেলের বাচ্চারই সমতুল্য, তারা কিন্তু ওই জিনিসটা ওইভাবে মেমোরিতে নাই। কারণ খেয়াল করে দেখেন, ইংলিশ মিডিয়ামের বাচ্চারা প্রত্যেকটা ক্যান পাবলিক বা যে কোনো অর্গানাইজেশনের যে কোনো স্টুডেন্টরাই কিন্তু ওই আন্দোলনে ছিল। এই বাচ্চাগুলোই কিন্তু এখন ভার্সিটিতে পড়ে, তাদের কিন্তু ওই মানে প্র্যাকটিসটা রয়ে গেছে যে আমরা মাঠে যেতে পারি, আমরা রাস্তায় 24 ঘন্টার জায়গায় 12 ঘন্টা থাকতে পারি। সেই আমি নই আমরা যেটা আমরা আজকে বিষয় নির্ধারণ করলাম, সেই আমরা হিসেবেই কি বিএনপি চলতে চায়? তাদের এখনকার অবশ্যই বিএনপি চলতে চায়। আমাদের লিডার জনাব তারেক রহমান, আমরা ভাইয়া বলি, উনি কিন্তু স্পষ্ট করেই বলেছেন, অনেক আগেই জাতীয় সরকারের কিছু মানে এজেন্ডা দিয়েছিলেন, এগুলো অনেক আগেই, কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার অনেক আগে আমাদের সবকিছু কিন্তু ক্লিয়ার ছিল। সেটাই 24-এর যেই পাতানো আর সাজানো, এগুলো আর বলতে চাই না, এই কথাগুলো অনেক বলেছি। সেই নির্বাচনের অনেক আগেই কিন্তু বলেছিল, সেই সরকারকেও অনেক প্রপোজালও দেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু তারা তো কোনো কিছু নেয়নি, তারা নিবেনই না, এটাই তাদের ইয়ে। আর আমার মনে হয় আমি বা আমরা থেকে যেটা বললেন, বিএনপি সবসময় গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি কখনোই চিন্তা করেনি যে আমরা শুধুমাত্র আমরাই এই দেশের কোনো একটা পোর্শনের ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করেনি, এবং ভবিষ্যতেও করবে না। এবং প্রত্যেকটা কথা কিন্তু খুব ক্লিয়ার। হ্যাঁ, নির্বাচনের যে কথাটা আপনি বললেন, হয়তো আমি প্রসঙ্গ থেকে একটু সরে গিয়েছিলাম, নির্বাচনের বিষয়টা তো আলাদা। বিএনপি তো সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচন করে প্র্যাকটিস আছে, আমরা তো নির্বাচন চাইবই। আমাদের নির্বাচন চাওয়ার সাথে কিন্তু আমরা কখনোই বলিনি যে আমরা সংস্কার চাই না, আমরা স্পষ্ট করে বলেছি হ্যাঁ, কিন্তু সময় নির্ধারণ, সেই সময় নির্ধারণ করা যেহেতু এখন সম্ভব হচ্ছে না, সেটার জন্য কিন্তু আমাদের দলের মহাসচিব বলেছে। এখন আনসার্টেনিটির ব্যাপারটা তো এভাবে মানে যেভাবে এখন ঢালাওভাবে সংস্কারের একেবারে পক্ষে সেটিও বলা যায় না। বিএনপি নেতারা বলছেন যে সব সংস্কার এই সরকার করবে, সেটিও ঠিক না, বা তাদের পক্ষে সব সংস্কার করা সম্ভব হবে না, এটি রাজনৈতিক দলের সিদ্ধান্ত। অন্তর্বর্তীকালীন সরকার বলি বা বিপ্লবী সরকারই বলি, আমি আসলে অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লব সরকারই বলি, কারণ এটা একটা বিপ্লব ছিল। তারা যেহেতু কিছু কিছু ব্যাপারে নিজেরাই কখনো কখনো কন্ট্রাডিক্টরি কিছু কথা বলছেন, সেই জন্য আমাদের বলতে হচ্ছে, এছাড়া আমাদের এ ধরনের কথা তো বলার প্রয়োজন হতো না। আবার আলোচনায় ফিরবো। প্রধান উপদেষ্টা পাশাপাশি আরেকটি কথা বললেন যে আন্দোলনটি ছিল পরিকল্পিত, মানে সুশৃঙ্খল, একটু এইভাবেই আসলে তিনি মিন করলেন। এবং আমরা দেখলাম দিন শেষে 1 দফাই আসলো, এবং আপনাদের 9 দফার মধ্যে প্রথম যে দাবি, সেটিও আসলে সরকার মানবে না, এটি আপনারা বোঝার কথা, যেহেতু আওয়ামী লীগের যে চেহারা আমরা দেখেছি 15 বছরে। তার মানে আসলে কি শুরু থেকেই এক ধরনের সরকার পতনের আন্দোলনে আপনারা ছিলেন? দেখুন, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। আমাদের প্রথমে কিন্তু শুরু হয়েছিল যেই হাইকোর্টের রায়টা ছিল, জুন মাসে আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল, তখন পর্যন্ত আমরা কোটা সংস্কার ইস্যুতেই কিন্তু আমরা স্থির ছিলাম। কিন্তু যখন আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্রলীগ বিতাড়িত হলো এবং আমাদেরকে ক্যাম্পাস থেকে গুলি করে বের করে দেওয়া হলো, তখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেই ফ্যাসিবাদী ব্যবস্থা রয়েছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা রয়েছে, একে ক্ষমতায় রাখা যাবে না। তখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কিভাবে আগানো যায়, এইটার উপরে বেসিস করেই কিন্তু আসলে এই 9 দফাটা এসেছে। আর আন্দোলনটা ছিল কিন্তু খুবই পরিকল্পিত এবং সুশৃঙ্খল আন্দোলন ছিল। এটা শুধু 1 দফার জন্য না, কোটা সংস্কারের জন্যই এটা একটি সুশৃঙ্খল ছিল আর কি, প্রোগ্রাম ছিল এবং আন্দোলনটা ছিল। সেটা যে আমাদের কিন্তু লেয়ার ভাগ করা ছিল। ফার্স্ট লেয়ারে যারা আছে তারা নেতৃত্ব দিচ্ছে, এদের যদি সমস্যা হয় তাহলে সেকেন্ড লেয়ারে আমরা যারা ছিলাম, তারপরেও কিন্তু আমাদের পরবর্তীতে কিন্তু থার্ড লেয়ার আর একটা কিন্তু
তৈরি করা ছিল। সুতরাং ফার্স্ট লেয়ারকে যখন ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হলো তখন কিন্তু দেখেছেন যে রিফাত রশিদ ছিল, হানান মাসুদ ভাই ছিল, মাহিন ভাই ছিল, এরা কিন্তু মূলত ভিডিও বার্তার মাধ্যমে তারা কিন্তু আন্দোলনকে বেগবান করেছেন। আমরা রাজপথে থেকেছি, লড়াই করে গিয়েছি। সুতরাং আন্দোলন কিন্তু একটি সুশৃঙ্খল আন্দোলন ছিল, সেটি আমরা বলতে পারি। আর দ্বিতীয়ত যে মাস্টার মাইন্ডের কথাটি আপনি বললেন, সেটা হচ্ছে যে আন্দোলনের যদি মাস্টার মাইন্ড হয়ে থাকে তাহলে সবচেয়ে বেশি ক্রেডিট দিতে হবে আমাদের যারা যে সকল শহীদ ভাইরা তাদের জীবন দিয়ে গেছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কিন্তু মূলত তারাই। যদি ফ্যাসিস্ট হাসিনা মানে গণহত্যা না চালাতো, গুলি করে শিক্ষার্থীদেরকে না মারতো, জনতার উপর নির্বিচারে গুলি না করতো, তাহলে কিন্তু এই আন্দোলনটা এত দূরে যেত না। সুতরাং যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই রক্তই কিন্তু গণ অভ্যুত্থানের ভাষা। এই গণ অভ্যুত্থানের যে স্লোগান সেটা হচ্ছে শহীদদের রক্তের স্লোগান। সুতরাং এই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড হচ্ছে যে সকল শহীদ ভাইরা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন তারা। কিন্তু প্রধান উপদেষ্টাই তো কাউকে চিহ্নিত করছেন। আচ্ছা দেখুন, যাকে তিনি মাস্টার মাইন্ড বলেছেন তিনিও কিন্তু নিজে মাস্টার মাইন্ড দাবি করছেন না, তিনি কিন্তু বারবার এই কথাটা বলতে মানে একটু অনীহা প্রকাশ করছেন। এছাড়াও বাংলাদেশের কিন্তু সকল পর্যায়ের সকল ছাত্র সংগঠন থেকে শুরু করে বাংলাদেশে যারা বুদ্ধিজীবী ছিল সকলের কাছ থেকে আমরা পরামর্শটি নিয়েছি। কোনো একটা একক ব্যক্তিকে কাল্ট করার যেই একটা চিন্তা ভাবনা বা একটা টেন্ডেনশন, এটা কিন্তু আমরাও সমর্থন করছি না। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো একক ব্যক্তিকে মাস্টারমাইন্ড হিসেবে আখ্যা দেওয়া এবং কাল্ট ফিগার তৈরির যে একটা অপচেষ্টা চালাচ্ছে, সেটার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়ে নিয়েছে। সুতরাং এই আন্দোলনের মাস্টারমাইন্ড মূলত যে সকল শিক্ষার্থীরা জীবন দিয়েছে, আমাদের শহীদ ভাইরা, এরপরে যারা আহত হয়েছে তারা, এরপরে আন্দোলন যারা করেছে, মূলত সবাই কিন্তু মাস্টারমাইন্ড, সবাই প্রত্যেকের জীবনের সর্বোচ্চ ঝুঁকিটা নিয়েছে বলেই কিন্তু আমরা দেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করতে সক্ষম হয়েছি। জি, আমি বুঝতে পারছি। একটু রুবেল ভাইয়ের কাছে একটু জানতে চাই যে এই বিষয়টি নিয়ে আমিও আপনার কাছেও জানতে চাই যে সরকার শুরু থেকেই আন্দোলনটিকে সরকার বিরোধী আন্দোলন হিসেবে বলছে এবং আমরা দেখলাম আন্দোলনের যে গতি প্রকৃতি বা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বললেন পরিকল্পিত ছিল, যে প্রশ্নটি আমি তাকে করলাম, আপনারাও কি দ্বিমত করছেন যে আসলে শুরু থেকেই এক দফার আন্দোলন ছিল না? আচ্ছা, প্রশ্নটা আমি একটু মানে উত্তরটা অন্যভাবে দিই। দেখবেন একটা কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন যখন চলছিল তখন একটা মানে জায়গা ছিল যে আসলে এটা মূলত ছাত্রদের আন্দোলন এবং এখানে ছাত্ররাই মূলত আসলে ফোর্স ছিল। এটা কখন আসলে জনতার আন্দোলনে পরিণত হলো? যখন আসলে ছাত্রদের উপরে গুলি করা হলো। এটা কি আমরা পরিকল্পনা করেছিলাম ছাত্রদের উপরে গুলি করা হবে? না, এই পরিকল্পনাটা ছিল তো মানে ফ্যাসিস্ট রাষ্ট্রের, এই শেখ হাসিনার অধীনে যে ফ্যাসিস্ট রাষ্ট্র গঠিত হয়েছিল তার। তাহলে মানে এই যে ঘটনাটার যে মোড় নিল, আপনি একটা ইয়ে দেখবেন, এই মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আছে 9 দফা গুলি করে তারপরে সেটা 1 দফায় পরিণত হয়। এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট জায়গা যে মানুষকে যখন আসলে আপনি হত্যা করেন, হত্যার তখন ন্যায় বিচার, আপনি কার কাছে ন্যায় বিচার চাইবেন? যে হত্যাকারী তার কাছে ন্যায় বিচার চাইবেন? হত্যাকারী হত্যার ন্যায় বিচার করবে? কিন্তু 9 দফাই তো এক ধরনের 9 দফার ভেতরে 9 দফার ভেতরে ধরেন 9 দফা যে আসলো, মানে বিভিন্ন জন বিভিন্নভাবে বলছেন, ধরেন এই যে 9 দফাটা এরকম আসবে, এটা কিন্তু শুধুমাত্র তার ব্যাপার না, এটা কিন্তু একটা সময়ের প্রয়োজন। ধরেন আমাদের মানে ছাত্র সংগঠনের যে প্রেসিডেন্ট, সে ওই দিন আমার সঙ্গে আলোচনা করছিল, যখন তাকে বলছিলাম তখন আমিও কিন্তু প্রথম দফা ওইটাই দিয়েছিলাম যে এইটাই হওয়া উচিত, যে প্রথমে হচ্ছে যে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে, এটা হচ্ছে 1 নম্বর দফা, কারণ সে রাজাকার বলছে। এটা এই সময়ের আন্দোলনের ভেতরকার একটা চাহিদা, তারই একটা প্রকাশ কিন্তু আসলে ওই 9 দফা। ধরেন ফেসবুকে অন্য আরেকটা জিনিসও দেখবেন, এটা খুব মানে ইয়ে ছিল যে আগে যেটা চেয়েছিলে সেটার সাথে ছিলাম, এখন যেটা চাচ্ছ সেটার সাথে নাই। এটা হচ্ছে বিশেষত আওয়ামী লীগ সমর্থকরা এই ইয়েটা করা শুরু করছে। তখন আমরা আবার একটা পাল্টা শুরু করি যে আগে যেটা চেয়েছিলে সেটার সাথে ছিলাম, আর এখন যেটা চাচ্ছ সেটার সাথে অনেক আগে থেকেই আসি। ফলে আমরা যে এই সরকারের পতন চাই, এই ফ্যাসিবাদের পতন চাই এবং 1 দফায় এই জিনিসটাকে নিয়ে আসতে চাই, এটা তো কোনো গোপন ব্যাপার না। এটা তো আমরা প্রথম থেকেই চাই, কিন্তু আন্দোলনের গতির বাইরে গিয়ে না। আন্দোলনের গতি আসলে তার গতিমুখ ঠিক করে। যদি আপনি তার বাইরে কিছু চাপিয়ে দিতে চান তাহলে সেই আন্দোলন ব্যর্থ হয়। আন্দোলনের যা যা শর্তগুলো আছে, ওই যে শর্ত তৈরি হচ্ছে, ওই শর্তের ভেতর থেকে যখন আপনি একটা দাবি তোলেন তখন ওইটা এক জায়গায় গিয়ে আসলে সমাপতন বলে, এটাকে একটা ঐতিহাসিক সমাপতন ঘটেছে। এবং এই যে মানে ছাত্র জনতার আন্দোলনে জনগণ যে নামলেন, জনগণ কি সবাই কোটার জন্য নামলেন? তার জীবনে আরও অনেক কিছু ছিল,
তার দ্রব্যমূল্য ছিল, তার জীবনে মানে এই যে গুম খুন, বাংলাদেশে এই যে ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছে, মানুষকে কথা বলতে দেওয়া হয় না, এই যে আয়নাঘর, এই সব কিছু কি এটার পেছনে ছিল না? ছিল। ফলে এই যে এই সমস্ত কিছু মানুষের ক্ষোভের একটা প্রকাশ যখন ঘটে, তখন সে আসলে সর্বোচ্চ কি অ্যাচিভ করা যায় এই আন্দোলনের ভেতরে, সেটার ভেতরে আসলে চলে যায়। আন্দোলন তার গতিমুখের ভেতর দিয়েই আসলে এই জায়গা থেকে ঠিক হয়েছে। এটা কারো আগে থেকে পরিকল্পিত আমার কাছে সেরকম মনে হয় না, বরং আন্দোলনের ভেতর থেকে দাবিগুলো সেই এক একটা মোমেন্টে। কিন্তু যখন প্রধান উপদেষ্টা বলেন, তার নিশ্চয়ই একেবারে মিনিং নিশ্চয়ই কিছুটা থাকার কথা। আমি মনে করি যে এটা প্রধান উপদেষ্টাই ভালো ব্যাখ্যা করতে পারবেন তিনি কি মিন করেছেন। আমরা প্রধান উপদেষ্টার বক্তব্য ব্যাখ্যা না করা, আমি ব্যাখ্যা করার দায়িত্ব নিতে চাই না। না, যেহেতু আপনারা আন্দোলন করেছেন, সেজন্য আপনাদের কাছে জানতে চাইছিলাম যে আপনাদের আন্দোলনের পরিকল্পনাটা। না, আমাদের পরিকল্পনাটা এটাই ছিল। আমরা মানে এটা বললাম যে আরেকটা হচ্ছে যে এই আমরা বললাম তো যে আমরা তো সরকারের পদত্যাগের দাবি যেটা, সেটা তো বহু যুগ আগে থেকে করে আসছে, এটা তো নতুন কিছু না, এবং এটা খুবই ওপেনলি আমরা করে আসছি, এটা বিষয়ে কোনো মানে রাগ ঢাকেরও কিছু নাই। আমরা 16 তারিখে যে প্রেস রিলিজ দিয়েছি, 16 তারিখে যে বক্তব্য দিয়েছি, সেখানেও বলেছি যে এই আন্দোলনকে একটা তার গন্তব্যে যেতে দিতে হবে, সেটা ছাত্ররাই ঠিক করবে, কিন্তু আমরা আমাদের রাজনৈতিক জায়গা থেকে মনে করি যে এই সরকারের অধীনে এই কোনো কিছু দাবি পূরণ হবে না। জি জনাব এম এ রাজ্জাক সুমন, একটু আপনার কাছ থেকে জানতে চাই আমরা একটু ভিন্ন প্রসঙ্গেই, সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে বিএনপি শুরু থেকে আছে বা ছিল এখনো, কিন্তু যখন থেকে তারা জাতীয় নাগরিক কমিটি গঠন করলো, এরপরে এক ধরনের বলা হচ্ছিল যে সরকারি ছত্রছায়ায় আবার রাজনৈতিক দল করা হলে তা সেটি খুব একটা সুখকর হবে না, বা এক ধরনের একটু বিরুদ্ধ আচরণ মনে হচ্ছে, বা এক ধরনের সন্দেহ করা হচ্ছিল। যদি তারা সেটি সত্যি দল গঠন করে, তাতে সমস্যা কি? কোনো রাজনৈতিক মানে এজেন্ডা নিয়ে যদি কোনো রাজনৈতিক দল গঠিত হয়, তাহলে তো সেটা দেশের জন্য ভালো। এজেন্ডা কেন হবে? যে কোনো এখন বাংলাদেশে 50টির বেশি দল রয়েছে। এটাকে মিন করে বলেনি, বিএনপি যেটা বলেছে, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে কিংস পার্টির উত্থান এদেশে, সেটা 111-এর সরকার আসার পরে এরকম চেষ্টা হয়েছে। সেই প্রেক্ষাপট থেকে বলা হয়েছিল যে গণতান্ত্রিক ধারায় গণতান্ত্রিক একটা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য যদি কোনো রাজনৈতিক দলকে গঠন করা হয় কোনো একটা বিশেষ সময়ে, সেটার বিরুদ্ধে বিএনপি আছে। কিন্তু সেটিকে কিংস পার্টি কেন বলছেন? বিএনপিও তো ক্ষমতার বলয় থেকে তৈরি হয়েছে, জাতীয় পার্টি ক্ষমতার বলয় থেকে তৈরি হয়েছে। অনেকটা ওরকম না, বিএনপির এই কথাটাই আসলে আপনারা আবার সেই ফ্যাসিবাদের ভাষায় চলে যাচ্ছেন। ফ্যাসিবাদ এটাই বলতো বিএনপি ওভাবে তৈরি হয়নি। বিএনপি কিছুটা যদি বলেন প্রেক্ষাপট, যেমন আজকের প্রেক্ষাপটে বাচ্চারা বা আমাদের সন্তানরা যে রাজনীতি করতে চাচ্ছে, হ্যাঁ এরকমই কিছু প্রেক্ষাপট কিন্তু ও সময়ে ছিল, যেই সময়টাতে এই দেশের নেতৃত্বের অভাব ছিল। এখনো কি সেরকম একটি প্রেক্ষাপট নেই যে এক দলকে ভরসা পাচ্ছে না, আরেক দল তো ফ্যাসিবাদ একদলকে ভরসা পাচ্ছে না? এটা কেমনে বললেন? যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে, বাংলাদেশের এই 12 কোটি 12.5 কোটি ভোটারের মতামত প্রকাশ করার সুযোগ না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিভাবে বলছেন আপনারা এটা? হ্যাঁ, এখন যদি বলেন এই আন্দোলন, আমি আসলে এই কথাটার উত্তরটা একটু ডিফারেন্টভাবে দিতে চাই। মাস্টার মাইন্ড আমাদের প্রধান উপদেষ্টা কাকে বানাতে চাচ্ছেন বা বলছেন, এটার বাইরে যদি আমি বলি, যেহেতু আমি নিজে যতটুকু জড়িত ছিলাম এই আন্দোলনের সাথে বা বাচ্চাদের সাথে, তার বাইরে আমি আসলে অনেক বেশি নিজে পর্যবেক্ষণও করেছি নিজে থেকে, কারণ আমার বাচ্চা মাঠে ছিল। এখন আপনারা বলেন যে হ্যাঁ আমরা তো রাজনীতি করি, যেহেতু আমরা তো অভ্যস্তই, কিন্তু স্বাভাবিক ব্যাপার, আমার মা যখন আমাকে বলে যে তোর জীবনও শেষ করছিস, এখন আমার নাতির জীবনও শেষ করছিস, আসলে এগুলো নেওয়া যায় না। তাহলে মাস্টার মাইন্ড আসলে প্রত্যেকটা ঘটনার ওই প্রেক্ষাপটটা তৈরি করেছে। প্রতিদিন একটা করে ঘটনা হয়েছে। আঙ্কেলরা হয়তো বলতে পারবে, তাদের কি মানে কোনো ধারণা ছিল যেটা এই বাড্ডা লিংক রোড মানে ইস্ট ওয়েস্ট থেকে শুরু করে নর্থ সাউথের এই পর্যন্ত যে ঘটনাটা ঘটেছে, যেদিন ঢাকা ভার্সিটি ভ্যাকেন্ট করে ফেলা হলো, মানে পেটোয়া বাহিনী দিয়ে ঢাকা ভার্সিটির সমস্ত ছাত্র, তাদের কি ওইখানে কোনো কমান্ড ছিল? আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, ওইখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো কমান্ড ছিল না। কারণ ওইখানে যাদের কমান্ড ছিল তারা নেহাতি একদমই ছাত্র, এবং তারা এর আগে কখনোই সেই জড়িত ছিল না। এবং ওইখানে কি কোনো সমন্বয়ক ছিল? তাহলে কেন এখন এই মাস্টার মাইন্ডের কথা আসতেছে? আপনারা এটা চিন্তা করেন না কেন? একজন বাবা আর্তনাদ করে বলতেছে আপনারা সবাই চলে আসুন, বাবা তোমাদের বাবাদেরকে ডাকো, তোমার মাদেরকে ডাকো,
জি, এই আর্তনাদ তো আপনারা কেউ বলছেন না। তাহলে মাস্টার মাইন্ড তো ওই সময়টা, ওই প্রেক্ষাপটটা, এই কথাতে কেউ যায় না। সবাই ক্রেডিট নেওয়ার জন্য আছেন ভাই। ক্রেডিট নিতে নিতে এই দেশটাকে এই জায়গায় নিয়ে গেছেন। আজকে 54 বছর এই দেশের স্বাধীনতা হয়েছে। এখন দ্রব্যমূল্য কিভাবে কমাবেন সেটা চিন্তা করেন, রাস্তার যানজট কিভাবে কমবে সেটা চিন্তা করেন। এখন আপনারা, আচ্ছা আমি আজকে একটা কথা বলি মিডিয়া নিয়েই, এটা বলা উচিত। ওই সময় যে যমুনা টিভির যেই ফাংশনাল যে অ্যাক্টিভিটিস ছিল, যমুনা টিভি তো কখনো বলেনি যে আমরা এই আন্দোলনে অনেক বেশি ক্রেডিট নিচ্ছি, কিন্তু আসলে আমরা দেখেছি না, আমরা আমাদের প্রত্যেকটা বাহিনী শুধু বাতাবি লেবু চাষ, বাতাবি লেবু চাষ, বাতাবি লেবু চাষ হয়েছে। আপনারা তো করেন নাই। কই আপনারা এখনো কি দাবি করেছেন সেটা নিয়ে? তাহলে কেন আমরা এটা চিন্তা করি না? প্রত্যেকটারই পার্টিসিপেশন ছিল, বাবাদের ছিল, মাদের ছিল। আমি তো দেখেছি যেই মহিলা বা যেই মানে বাসার মানে একদম সে কখনো হয়তো বাসার বাজারেও যায় নাই, সে পর্যন্ত এসেছে তার মেয়ের সাথে অথবা তার ছেলের সাথে। তাদেরকেও ক্রেডিট দেন, ক্রেডিট কাউকে দিয়ে না দরকার হলে। আমি আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো। ছোট্ট একটা কথা দিয়ে আমি আপনার সময় নিব না। যেই বাচ্চাগুলো মরে গেছে, আমি আরেকটা স্ট্যাটাস দিয়েছিলাম যে কার সাথে বসবে, কার সাথে বসতে হবে? যারা মারা গেছে তাদেরকে কবর থেকে নিয়ে এসে বসতে পারবেন? তাদের বাবা মাদেরকে জবাব দিতে পারবেন? কিসের বসা, কিসের? তো ওই জায়গাগুলোতে যান। এখন আর এগুলো নিয়ে আলোচনা নাই, সামনে যান না। প্রধান উপদেষ্টা নিজেই কথা বলেছেন, সেজন্য আমরা সেদিকে আসলাম। আচ্ছা, আরেকটি বিষয়, আপনি ভোটের কথা বলছিলেন। আদমশুমারির অর্থাৎ 2023-এর যে আদমশুমারির হিসেব অনুযায়ী 35 বছরের নিচে মোট জনসংখ্যা হচ্ছে 64%, সেই সংখ্যাটি প্রায় 10,87,00,000। এটি নিয়ে আমি আপনার কাছে একটু জানতে চাইব যে এই তরুণদের মনস্তত্ত্ব আপনারা বুঝতে পারছেন কিনা, তারা কি চায় সেটি বুঝে আপনারা আগাচ্ছেন কিনা। জনাব আবুল হাসান রুবেল, একটু আপনার কাছে জানতে চাই, ওই প্রসঙ্গটিতে আমি একটু পরে আসছি মনস্তত্ত্বের বিষয়ে। একটু আপনার কাছে জানতে চাই যে এখন পর্যন্ত যে তারুণ্যের সরকার রয়েছে তার উপর সাধারণ মানুষ বিরক্ত নয়, এটির কি আসলে আপনি কি মনে করেন সরকার সফল বলে, নাকি সরকারকে এখনো মানুষ ওন করছে? তো এই ওনারশিপটা কতদিন থাকবে আসলে? প্রথমত হচ্ছে যে আসলে এই সরকারটা তো সকলের সম্মতিতে তৈরি হয়েছে, আমাদের সকলের সম্মতিতে, এবং সকলের এক ধরনের মানে এন্ডোর্সমেন্টের ভেতর দিয়ে তৈরি হয়েছে। ফলে এই সরকারের প্রতি সবার সমর্থন থাকার কথা, এবং এটা জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যতদিন পর্যন্ত তারা বাস্তবায়নের পথে থাকবেন ততদিন পর্যন্তই আসলে তাদের পক্ষে থাকবে। এবং মানে তরুণদের যে অংশটা এটার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রতিও আমাদের একই রকম সমর্থন থাকবে। বাংলাদেশে মানে এই যে একটা তারুণ্য নতুন করে মানে জেগে উঠছে, এটাকে আমি মানে খুবই পজিটিভলি দেখতে চাই। ধরেন বাংলাদেশে আমি একটু যদি পেছনে ফিরি, আপনি ওই যে কিছুক্ষণ আগে একটা স্ট্যাটিস্টিক্স বলছিলেন যে এত পার্সেন্ট, 35 বছরের ভেতরে প্রায় 64% মানুষ। তো 64% মানুষ, কিন্তু ধরেন আমাদের সংসদে তার প্রতিনিধিত্ব কতটুকু, কত পার্সেন্ট? আপনি যদি দেখেন যে খুবই কম পার্সেন্ট। সেই পার্সেন্টেজটা কোত্থেকে আসে সেটাও যদি একটু বিচার করে দেখেন যে আচ্ছা, একটা হচ্ছে যে রাজনৈতিক পরিবারে জন্ম, পিতা মন্ত্রী ছিলেন অথবা এমপি ছিলেন অথবা অমুক ছিলেন, তার সন্তান। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে নেতার আশেপাশে থাকতেন, সাথে সাথে থাকতেন। হ্যাঁ, কেউ এটাকে চামচামি বলতে পারেন, আবার অনেকে খুবই গুরুত্বপূর্ণ কাজ, হয়তো গবেষণার কাজে যুক্ত থাকতে পারেন, বা কেউ আবার অন্য ধরনের কাজে যুক্ত থাকতে পারেন। তার আশেপাশে থাকার মাধ্যমে কিছু লোক মানে একটা সময়ে গিয়ে যখন নেতা বৃদ্ধ হয়ে গেছেন বা মারা গেছেন বা অমুক হয়েছেন, তার মাধ্যমে তার একটা জায়গা তৈরি হয়েছে, এরকম কিছু লোক। আরেকটা ধরতে পারেন আপনি মাশরাফি মডেল, বা আপনি অন্য ক্ষেত্রে আসলে অনেক অর্জন করেছেন, মানে কি বলা যায় যে জনপ্রিয়তা অর্জন করেছেন। হ্যাঁ, মানুষ সাকিব আল হাসান কিংবা ফেরদৌস কিংবা রিয়াজ, এরকম ধরনের যারা সংসদে গিয়েছে, এদের একটা পথ। আরেকটা পথ হচ্ছে যে মানে টাকা পয়সা ব্যাপকভাবে আপনি অর্জন করেছেন, সে টাকা দিয়ে হয়তো নমিনেশন কিনছেন। এইগুলোর ভেতর দিয়ে বাংলাদেশে কিছু সংখ্যক তারুণ্য মানে সত্যিকার অর্থে আসলে রাজনীতি করে, রাজনীতির ভেতর দিয়ে কয়জন গিয়েছেন এটা খুঁজলে পরে আপনি হাতে গুনতে পারবেন একেবারে। তাইলে এই রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশের সংসদে যাওয়া, যাওয়া, এই সমস্ত জায়গাটা একেবারে বন্ধ হয়ে গেছিল। ফলে তারুণ্যের যে মানে ধরেন চিন্তা, সেই চিন্তা কি আপনি বৃদ্ধদের কাছ থেকে পাবেন না তো। তাহলে তারুণ্যের সঙ্গে যে তারুণ্যের যে চিন্তার বুঝতে পারা, তার সঙ্গে অ্যাক্ট করা, এটার জন্য তরুণ নেতৃত্বের দরকার।
এবং বাংলাদেশে যদি আপনি বাংলাদেশের হিস্ট্রি দেখেন, অন্যান্য যে কোনো দেশের হিস্ট্রি দেখেন, যখন একটা মানে রূপান্তর ঘটে, একটা বিপ্লব ঘটে, একটা মানে বৈপ্লবিক মানে ব্যাপার ঘটে, তখন আসলে তরুণদের ভূমিকাটা সেইখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং তরুণদের জায়গাটা আসে। সেই দিক থেকে আমি মনে করি যে এই গণ অভ্যুত্থান নতুন করে তারুণ্যের একটা শক্তি জাগ্রত করার যে সম্ভাবনা তৈরি করেছে, এটাকে সবার ওয়েলকাম জানানো উচিত। জি, জনাব এম রাজ্জাক সুমন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি বলছিলাম যে 64% এবং সেই সংখ্যাটা 10,87,00,000 আধুনিক সময়ের হিসাব অনুযায়ী, এখানে একটা বড় ভোট ব্যাংক রয়েছে। আপনি যে ভোটের কথা বলছিলেন এর আগের পরে, এই সবগুলো জায়গায় হিসেব করে কি আপনারা বলছেন যে আপনারা একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো একটি অবস্থায় রয়েছেন? ভোটের অধিকার বিএনপি চাওয়ার মাধ্যমে কিন্তু তারুণ্যের ভোটের অধিকারটাই চেয়েছে, জনগণের এবং তারুণ্যেরও। কারণ দীর্ঘ প্রায় 16 বছর যারা আজকের এই জেনারেশনে বা তারুণ্য, আমরা যেটা বলছি আর কি, যে তারুণ্য বর্তমানে রাজনীতিতে প্রবেশ করেছে বা তারা রাজনীতির প্রতি আগ্রহ দেখাচ্ছে, এটা অনেক বেশি সিগনিফিক্যান্ট একটা ব্যাপার। কারণ আই হেট পলিটিক্স অলরেডি এই জেনারেশনের কাছে আজ থেকে 10-15 বছর আগে আমি নিজেই শুনেছি যে পলিটিক্স, আসলে দেশের পলিটিক্সকে নিয়ে তারা কোনো আশাবাদী ছিল না। তো সেই জায়গায় তারা আশাবাদী হয়েছে তো আসলে বিএনপির এই 16 বছরের আন্দোলনের ফলেই। কারণ তারা দেখেছে নির্যাতন, হ্যাঁ, যারা হয়তো বা বিএনপির পলিটিক্স করেনি কিন্তু বিএনপির সাফারিংসটা তো তারা দেখেছে। তারা দেখে তো ওই জিনিসটাও তো বুঝতে পেরেছে যে এই দেশে আসলে এই ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করা ছাড়া এই পরিবর্তন বা তারা তাদের ভোটের অধিকার নিশ্চিত করতে পারবে না, তারা রাজনীতিতে আগ্রহ প্রকাশ করতে পারবে না। এই জিনিসগুলো তারা কিন্তু এখন হয়তো তারা কেউ বলতে চাচ্ছে না বা বলছে না। কিন্তু আপনারা চিন্তা করেন, যারা মিডিয়াতে যারা আছেন, তারা দীর্ঘ 16 বছর বিএনপির যেই দুর্ভাগ্য, বলবো না আমি, এই দেশেরই দুর্ভাগ্য। কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন সময় বলছে এক ফ্যাসিজমকে বিদায় করেছি, আবার নতুন কোন ফ্যাসিজম চাই না। এই ধরনের কথাটা আসলে কতজন শিক্ষার্থী বলছে আর কত সমন্বয়করা বলছে? সমন্বয়করা আসলে আমি ওই জন্য বললাম, আমি সমন্বয়কদের, তারা যারা সমন্বয়ক তারা কি আসলে ফুল কমিউনিটিকে বিলং করে নাকি তারা শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিলং করে? তাদের মধ্যেই কিন্তু ডিভাইডেড অ্যান্ড রুলস কিছুটা আছে। এই মুহূর্তেও যদি চিন্তা করেন, তারা বেশ কিছু জায়গায়, সমন্বয়করা বেশ কিছু জায়গায় তারা একদম রুট লেভেলের কথা বলছে, বিভিন্ন জেলায় তারা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে গিয়েছিল। প্রত্যেকটা জায়গায় কিন্তু কম বেশি বিশৃঙ্খলা তারা নিজেরাই, সেটার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও রয়েছে যে মাঠ পর্যায়ে আপনাদের কর্মীরা কোথাও না, আমাদের কর্মীরা কোথাও এখন পর্যন্ত কোথাও অভিযোগও রয়েছে না। না না, এটা কোথাও কোনো অভিযোগ না। এটা যদি ওই যে বললাম ছদ্মবেশী আওয়ামী লীগ বাড়াচ্ছে, ছদ্মবেশী বা বিভিন্ন আকার ধারণ করে প্রেতাত্মারা বা সেই ফ্যাসিজমের কিছু চেহারা তো এদেশে রয়েই গেছে, তারা আসলে চেষ্টাই করবে। আর বিএনপিকে দোষারোপ করার জায়গাটা মনে হয় এখন এতটাই সংকীর্ণ হয়ে গেছে। দীর্ঘ 16 বছর আমরা এত বেশি মানে অভিযোগ নিয়ে আমরা তারপরও সার্ভাইভ করে এসেছি। শুধু দোষারোপ কেন বলছেন? এই যে গণমাধ্যমে প্রতিনিয়ত খবর বেরোচ্ছে, বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হচ্ছে, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হচ্ছে, কোথাও কোথাও বগুড়া হয়েছে, রংপুরে হয়েছে, উদাহরণ তো অনেক উদাহরণ দিতে পারবো। আচ্ছা, উদাহরণ মানে শিক্ষার্থীদের সাথে মামলা হয়েছে, মানে মামলা করেছে বিএনপি রংপুরে, হ্যাঁ, রংপুরের ঘটনা আছে, বগুড়ায় মামলা হয়েছে, এবং বিভিন্ন জায়গায় যে অভিযোগের কথা বললেন, বিভিন্ন জায়গায় দখল নিয়ে তো অহরহ অভিযোগ। আচ্ছা, এখন দখল তো ধরেন আপনাদের মিডিয়াতে আমরা দেখেছি যে যুবলীগের নেতৃত্বরা যুবদলের কথা বলছে, ছাত্রলীগের ছেলেপেলেরা ছাত্রদলের কথা বলছে, আপনারা কয়েকজনকে বহিষ্কার করছেন, শোকজ করছেন, সেটাই তো হচ্ছে। তার মানে অভিযোগ একেবারে এটা বিচ্ছিন্ন ঘটনা। আমি হয়তো বা এটা বলার কথা ভাবে বলবো, বিচ্ছিন্ন ঘটনা না। ঘটনাগুলো হলো কিছু কিছু জায়গা, যে জায়গাগুলোতে আসলে মানে আমি আমার এক বড় ভাইয়ের কথাই বলি, যেসব জায়গা আসলে কিছুটা আপনার মুরব্বি না থাকলে যে প্রবলেমগুলো হয়, সেসব জায়গায় এগুলো প্রবলেম কিছু হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছিল, যেহেতু এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের প্রশাসনকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয়, একদম কিনারায় নিয়ে গিয়ে দাঁড়িয়েছেন, সেই কারণে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটার সুযোগ হয়েছে, না হলে সেটাও ঘটতো না। জি, আমরা একটু যেতে চাই জনাব হাসিব আল ইসলাম, একটু আপনার কাছ থেকে জানতে চাই আন্দোলন প্রসঙ্গেই যে আন্দোলন হয়েছে এর মধ্যে একটি বড় সংখ্যক নিহতের সংখ্যাও রয়েছে, সেই তালিকায় একটি বড় সংখ্যক শ্রমিকদের সংখ্যাও রয়েছে।
আন্দোলনে কেবল শিক্ষার্থীদের কথাই সবাই জয়গান গাইছে, কিন্তু সেই শ্রমিকদের সেই অ্যাকনলেজমেন্টটা কি হচ্ছে অতটা? আচ্ছা দেখুন, আমরা কিন্তু সবসময় বলে থাকি যে বাংলাদেশে যে শিক্ষার্থীদের মাধ্যমে শুরু হয়েছে আন্দোলন, শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে এবং শিক্ষার্থীরা আন্দোলনটা কেমন পর্যায়ে নিয়ে গেছে, যার কারণে কিন্তু আমার বাবা মারা ঘরে বসে থাকতে পারিনি, আমার ভাইয়েরা ঘরে বসে থাকতে পারিনি। সুতরাং সবাই কিন্তু এই আন্দোলনে এসেছিল এবং সবাই কিন্তু এই আমাদের আন্দোলনের গণ অভ্যুত্থানের ঘোষণায় ছিল যে ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নিশ্চিত আমরা করব। এ কারণে আমাদের ডাকে যেহেতু সকলে সাড়া দিয়েছে এবং জীবন উৎসর্গ করেছে, সুতরাং এক ফ্যাসিবাদকে বিদায় করেছি, নব্য ফ্যাসিবাদ চাই না। এটা শুধু সমন্বয়কদের ভাষা না, এটা গোটা বাংলাদেশের মানুষের এটা হচ্ছে ভাষা এবং গোটা বাংলাদেশের মানুষের এই স্লোগান। কেননা এখন যদি আমি বলি যে নব্য ফ্যাসিবাদ চাই না, এই কথাটা যদি আসলে বিএনপির গায়ে লেগে যায়, সরি টু সে, আসলে বিএনপির যদি আসলে খারাপ মনে করে তারা এই কথাটিকে, তাহলে আমরা বলতে চাইবো তারা কি আসলে ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠা করতে চাচ্ছে কিনা, একটা সন্দেহ কিন্তু আমাদের মনেও জায়গা করে নিবে। বিএনপির ভাষাও হওয়া উচিত যে এক ফ্যাসিবাদকে বিদায় করেছি, কোনো নব্য ফ্যাসিবাদ তারাও চাইবে না। কেননা আমরা বলেছি যে এই ফ্যাসিবাদী কাঠামোটা রয়েছে, এই কাঠামোর আমরা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করব। এই বিলোপ নিশ্চিত করতে গেলে রাষ্ট্রের অনেকগুলো বিষয় যেগুলো আছে, নির্বাচন কমিশন আছে, জুডিশিয়াল সেক্টর আছে, সমস্ত কিছুগুলোকেই কিন্তু আমাদের সংস্কার করতে হবে। সব কিছু সংস্কার যদি না করে আমরা যদি আগেই নির্বাচন দিয়ে দিই, তাহলে তো এই ফ্যাসিবাদী কাঠামোটা রয়ে গেছে। সেখানে যদি আমাকেও ক্ষমতায় বসানো হয়, আমার আচরণটা ঠিক শেখ হাসিনার আচরণের মতোই হবে, সেই ফ্যাসিস্ট আচরণের মতোই হবে। সুতরাং বাংলাদেশের জনগণ আর কোনো ফ্যাসিস্ট দেখতে চায় না। তারা চায় না যে আর কোনো গণহত্যা হোক, শিক্ষার্থীদের বারবার জীবন দিতে হোক। তারা চায় গোটা বাংলাদেশটাকে একটা যৌক্তিক সংস্কার করতে এবং যেই ফ্যাসিবাদী ব্যবস্থা রয়েছে সেই ফ্যাসিবাদী ব্যবস্থার কবল থেকে মুক্ত করতে। সুতরাং এক ফ্যাসিবাদকে বিদায় করেছি, নব্য ফ্যাসিবাদ চাই না, এই কথাটা গোটা বাংলাদেশের ছাত্র, শ্রমিক, সৈনিক, জনতা সকলের একদম মনের কথা, প্রাণের দাবি কিন্তু এইটাই। সুতরাং এই কথাটাকে অন্যদিকে ঘোরানোরও কিছু নেই এবং এটা বিএনপির কথাও হওয়া উচিত, এটা জামাতের কথাও হওয়া উচিত। কেননা এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে যারা টিকিয়ে রাখতে চাইবে তারা কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। আর যদি তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে আসলে তাদের অবস্থা কীরকম হবে সেটা তো আমরা সবাই জানি। এক আওয়ামী লীগকে বিদায় যেই তো তারুণ্য করতে পেরেছে, আবার যদি কোনো শক্তি যদি আবার সেই ফ্যাসিস্ট রূপে ফিরে আসতে চায়, তাহলে কিন্তু তারাও কিন্তু আসলে জনবিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তারুণ্য তাদেরকে মেনে নেবে না। সুতরাং তাদেরও সংস্কার হওয়া প্রয়োজন এবং যে রাষ্ট্রের যে সংস্কারগুলো চলছে সেই সংস্কারগুলোর প্রতি সমর্থন দেওয়া প্রয়োজন। আমরা অবশ্যই সরকারের সমালোচনা করব, যাতে করে তারা এই সংস্কারগুলো দ্রুত করে এবং দ্রুত নির্বাচন দেয়। সংস্কার বাকি রেখে নির্বাচন আমরা চাই না, তবে অবশ্যই সরকারের সমালোচনা করতে হবে, সরকারকে প্রেশার দিতে হবে যাতে করে সংস্কারটা দ্রুত হয়। আপনারা এগিয়ে যেতে চান, আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আমাদের আরো দুজন অতিথি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।